ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আঁকছে। আমি জানি এই ভিডিও দেখার পর আপনারা আমাকে অনেকে গালি দিবেন, অনেকে আমাকে বলবেন আমি গুজববাজ, আমি মিথ্যাবাদী, আমি ওইটা, আমি সেইটা। বলেন, সমস্যা নাই। তবে আমাকে গুজববাজ, মিথ্যাবাদী, ভণ্ড যা কিছু বলেন না কেন, সবকিছু বলার পূর্বে একবার মনে রাখবেন, রাজনীতি হচ্ছে চলমান একটা গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট চলে আসে, বিভিন্ন পরিবর্তন চলে আসে। এটা হবেই। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দেশেই রাজনীতিতে সব সময় একরকম থাকে না। এই সময়ের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান, পারিপার্শ্বিক কারণ থেকে যায়। তো বাংলাদেশের রাজনীতি গত 15 মাস যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন এখানে এসেছে। অনেকে অনেক কথা বলেছে, অনেক কথা মিলেছে, অনেক কথা মিলে নাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, বাট সবকিছু যে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যাবে এমনটা না। ঠিক তেমনিভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায় রচনা করতে যাচ্ছে সুদখোর ইউনুস, মহাজং ইউনুস। বাংলাদেশে ভেবেছিলাম নির্বাচন হবে না, কিন্তু এখন মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং শুনতে পাচ্ছি জুলাই নির্বাচন হবে। অর্থাৎ এই ৩৬ জুলাই এইটা, জুলাই সেইটা, মানে জুলাই আন্দোলনটাকে স্মরণে রাখার জন্য, মহিমান্বিত করে রাখার জন্য তারা জুলাই মাসেই নির্বাচনের আয়োজন করবে বলে এখন পর্যন্ত যেই তথ্য পেয়েছি তাতে মোটামুটি নিশ্চিত হয়েছি। এখন এই নির্বাচন করলে ক্ষমতায় কারা আসবে, এটা একটা বিশাল প্রশ্ন। আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, নির্বাচন হলে ক্ষমতায় আসবে জামায়াত। অনেকে আকাশ থেকে পড়তে পারেন, আরে না, বাংলাদেশে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনোই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না। তাদেরকে বলি, বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে? বাংলাদেশে কি নিরপেক্ষ নির্বাচন হবে? বাংলাদেশে কি ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে? হচ্ছে না। যেখানে 40% সমর্থক যাদের, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হচ্ছে না। এই নির্বাচন এখানেই শেষ। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও হবে না। মোল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাতের পৌদবালক জনাব জেনারেল ওয়াকার সাহেব এবং জামাত মিলে এবং ইউনুস মিলে ষড়যন্ত্র এঁকেছেন। তারা কোনো রকম একটা নির্বাচন আয়োজন করে সেখানে প্রশাসনকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে, বিএনপিকে চেপে রেখে তারা ক্ষমতায় আসবে। এখন জামাত এই ক্ষমতাকে কতদিন ধরে রাখতে পারবে, কতদিন তারা ক্ষমতার মসনদ ভোগ করতে পারবে, এটা একান্তই জামাতের ব্যক্তিগত বিষয়, কিংবা এটা অন্য একটা প্রসঙ্গের মধ্যে চলে যায়, ওইটা পরের প্রেক্ষাপট, নির্বাচন পরবর্তী। কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান আপাতত বাংলাদেশে আসতে পারছেন না, এটাও একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ, তাকে আসতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তিনি বাংলাদেশে জুলিয়াস সিজারের মতো এসে প্রবেশ করবেন, মসনদে বসবেন, দেশ পরিচালনা করবেন। অর্থাৎ সম্রাটের মতো আসবেন, বীরের বেশে এসে ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, কেউ যদি ভোটার না হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারে না। যদি তারেক আসেও, তাতেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এখন পর্যন্ত ভোটার হন নাই। আর নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কেউ ভোটার হতে পারে না, এটা বাংলাদেশের সংবিধানের একটা নিয়মের মধ্যে পড়ে। এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, তারাও কিন্তু বাংলাদেশের ভোটার না। শুনতে পাচ্ছি, যেই তথ্য এসেছে, জুবাইদা রহমানকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। বেগম জিয়া ক্লিনিক্যালি ডেড, হয়তোবা 16 ডিসেম্বর বা 17 ডিসেম্বর তার মৃত্যু ঘন্টা বাজবে, মানে ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে। এর আগে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না, এটা একটা মেটিকুলাস পরিকল্পনা। এখন বিএনপিকে তো সামনে আগাইতে হবে, সামনের দিনের নির্বাচন পার করতে হবে। সেই নির্বাচনে তারা জুবাইদা রহমানকে সামনে রেখে একটা পরিকল্পনা চালাচ্ছে, কিভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়। 5 আগস্ট পরবর্তী বিএনপির যে গ্রহণযোগ্যতা ছিল, যে জনপ্রিয়তা ছিল, সেটা কি আদৌ অবশিষ্ট আছে? 50-60% বিএনপির সমর্থন আছে? নাই। সারা দেশে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, খুন, গুম, হত্যা, মামলা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সবকিছু করে বিএনপি পচে গিয়েছে। বিএনপি এখন একটা পচা সাপের মতো। বিএনপিকে কেউ বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেটটুকু বিএনপির অর্জনের কথা ছিল 5 আগস্ট পরবর্তী সময়, সেটা তারা পারেনি। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাদের তৃণমূলকে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর নিয়ন্ত্রণটা হবেই বা কিভাবে? যাদের প্রধান নেতা, যাদের মূল নেতা লন্ডনে বসে ভিডিও কলের মাধ্যমে দল পরিচালনা করেন, সে দলের কর্মী সমর্থক নেতারা মোটেও নিয়ন্ত্রণে থাকবে না। বিএনপিকে মানুষ কেন ক্ষমতায় নিয়ে আসবে? একটা মেসেজ এখানে আছে, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, এটা মেটিকুলাস পরিকল্পনার অংশ হিসেবে। এবং এই মেটিকুলাস পরিকল্পনা করেছে জামাত, ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনী।
ওয়াকারুজ্জামান, সেনাবাহিনী বললে ভুল হবে, ওয়াকার সাহেব। যেই দলের প্রধান তিনি জীবনের রিস্ক নিয়ে বাংলাদেশে আসতে পারে না নির্বাচনের পূর্বে, সেই দলের প্রধানকে ক্ষমতার মসনদে দেখতে চাইবে বাঙালি? বাঙালি কি এতটাও গর্ধব জাতি? কখনোই না। তারেক রহমান বাংলাদেশে আসেন না, এখানে বিএনপির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। কারণ বিএনপির প্রতি মানুষের একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে অলরেডি, যে যেই দলের নেতা তিনি বাংলাদেশে আসতে পারেন না, তিনি কিভাবে 18 কোটি বাঙালির দায়িত্ব নেবেন, তিনি কিভাবে বাঙালির আশা ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন, প্রত্যাশার বাস্তবায়ন করবেন, এই সাইকোলজিটা বাঙালি বুঝে ফেলেছে। এবং এই গেমটা পুরোপুরি খেলে দিয়েছে জামায়াত। তারেক রহমান আসার জন্য কিন্তু প্রচন্ড চেষ্টা চালিয়েছিল, শুনেছি। অনেকে বলতে পারেন আপনি তো এর আগে বলেছেন তারেক রহমান আসতে চাচ্ছে না। হ্যাঁ, এমন একটা প্রসঙ্গ ছিল, বাট পরবর্তীতে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যেই ঘটনা সাজানো হয়েছে, এই প্লটটা নিয়ে তারেক রহমানকে আসার একটা সিস্টেম করা হয়েছিল, বাট তিনি ক্লিয়ারেন্স পান নাই, তিনি আসতে পারেন না এবং তিনি রিস্ক নিতে রাজি না। দুদিন পূর্বে শুনেছেন আপনারা তারেক রহমান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের কাছে মাফ চেয়েছে, ক্ষমা প্রত্যাশা করেছে। কেন চেয়েছে জানেন? কারণ ওই যে 1/11-এর সময় যেই সেনা কর্মকর্তাদের সাথে সে দুর্ব্যবহার করেছিল, তাকে যারা মেরেছিল 2005 সালে ক্যান্টনমেন্টে, যাদের সাথে তারেক রহমান দুর্ব্যবহার করেছিল, তারা কিন্তু এখনো সেনাবাহিনীর মধ্যে আছে। তাদের ভয়ের জন্য তারেক রহমান রিস্কটা নিতে চায়নি, সেজন্য তিনি মাফ চেয়েছেন। কিন্তু মাফ চেয়েও প্রকৃতপক্ষে তিনি কোনো ছাড় পাবেন না, তিনি আসতে পারছেন না এবং আসতে পারবেন না। এখন জামাত কি তাহলে তাদের মোল্লা মিলিটারি অ্যালায়েন্স ব্যবহার করে ক্ষমতায় যাবে? এই রিস্ক কি জামাত নেবে? দেশের অর্থনীতি, দেশের রাষ্ট্রযন্ত্র সবকিছু তো ভেঙে পড়া অবস্থায়। এই মুহূর্তে জামাত ক্ষমতায় গিয়ে কি তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে? আর জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনারা নিশ্চয়ই সেটা এই 15 মাসে টের পেয়েছেন। নাকি জামাত তাদের এই মোল্লা মিলিটারি অ্যালায়েন্স ব্যবহার করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা বিরোধী দল হয়ে সংসদে থেকে যাবে? কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জামাত কি রিস্ক নেবে? আর যদি জামাত রিস্ক না নেয়, সেক্ষেত্রে পরবর্তীতে জামাত ক্ষমতায় আসবে এই সম্ভাবনাটুকু নাই বললেই চলে। কারণ জামাত এই মুহূর্তে যেই পজিশনে আছে, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে জামাত এতটা শক্তিশালী কখনো ছিল না। তাদের প্রশাসন নিয়ন্ত্রণে, সেনাবাহিনী নিয়ন্ত্রণে, রাষ্ট্রযন্ত্রই তাদের নিয়ন্ত্রণে, এবং বর্তমান সরকার যারা আছে, উপদেষ্টা পরিষদ, সবাই তাদের নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে জামাতের এবার ক্ষমতায় আসাটা অনেকটা সুযোগ আছে, বাট এই সুযোগ যদি তারা কাজে না লাগিয়ে বিএনপিকে সামনে ঠেলে দিয়ে দেশকে দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিয়ে পরবর্তীতে ক্ষমতায় আসার প্রচেষ্টা চালায়, সেটা আমার মনে হয় আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এখন পুরা খেলাটা আওয়ামী লীগ তাকিয়ে তাকিয়ে দেখবে এবং এই খেলার প্লট একটা সময় আওয়ামী লীগের হাতে চলে যাবে। কিভাবে চলে যাবে? জামাতের মধ্যে এবং বিএনপির মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলে আমার মনে হয় না বিএনপি জামাতের সাথে টিকতে পারবে। কেন পারবে না? কারণ এই মুহূর্তে জামাতের হাতে যতগুলো অস্ত্র আছে, সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে রাখা হয়েছে। এটা শুধুমাত্র ব্যবহার করা হবে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর, বিএনপি যখন চাপ দেবে এবং নির্বাচনকালীন সময়ে বা নির্বাচন প্রস্তুতির পূর্ব সময়গুলোতে যদি বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের ঘাপলা করার চেষ্টা করে, কোনো ধরনের অরাজকতা করার চেষ্টা করে, সেক্ষেত্রে মোল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাতের পোষা যে জঙ্গিগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদেরকে রাস্তায় নামিয়ে দিবে এবং বিএনপির উপর একটা নির্যাতন নিপীড়ন চালাবে। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের উপর নির্যাতন চালানো নতুন করে কিছু নাই, কারণ তাদেরকে এই মুহূর্তে যা করা হয়েছে সবই দেখেছেন যে তাদের উপর কি ধরনের নির্যাতন চলেছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াচ্ছে? আগামীতে মানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কে আসবে এটা নির্ধারণ করবে সেনাবাহিনী, জামায়াত এবং ইউনূস, তাই তো? অনেকে বলতে পারেন পশ্চিমা চাপ, প্রতিবেশী বিভিন্ন সামরিক শক্তিধর রাষ্ট্রের চাপ, পরাশক্তিগুলার চাপ, এগুলা ইউনূস কিভাবে মোকাবেলা করবে? ইউনূস এগুলা মাথায় ঘামাচ্ছে না। ইউনূসের মতো করে একটা নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে যাবে, এটা ইউনূসের পরিকল্পনা। দেশে কি হবে? দেশ মরে যাবে কিনা, দেশ ভুগে যাবে কিনা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা, দেশের মানুষ শান্তিতে থাকবে কিনা, এটা ভাবার সময় ইউনূসের নাই এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের নাই। আরো একটা তথ্য দিয়ে রাখি, উপদেষ্টা পরিষদের যে সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ কয়েকটা মামলায় ফেঁসে যেতে পারে। অর্থাৎ নিজেদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে রাখতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলির পাঠা বানাতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা একটু মাথায় রাখবেন, হতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ তার দুর্নীতির মাত্রা অত্যাধিক। সো হতে পারে, তার মানে জামাত ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এবং জামাত নির্ধারণ করবে, সেনাবাহিনী নির্ধারণ করবে, ইউনূস নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। এখন জামাত যদি অর্থনীতি টিকে রাখতে পারে, বাংলাদেশকে ঠিকঠাক চালাইতে পারে, তাহলে তারা রিস্ক নেবে না, তারাই ক্ষমতায় আসবে। আর যদি না পারে, তাহলে বিএনপিকে এগিয়ে দেবে যাতে পরবর্তীতে তারা ক্ষমতায় আসতে পারে। এই ধরনের একটা পরিকল্পনা চলতেছে। আর পুরা ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হচ্ছে সুদখোর মহাজং ইউনূস। এই ঘটনার শেষ আসলে কোথায় গিয়ে ঠেকবে,
এই খেলাটার সমাপ্তি আসলে কিভাবে হবে সেটা দেখতে হলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা যাক কি হয়, নির্বাচনী তফসিল ঘোষণা হোক, এরপর আমরা বুঝতে পারবো আসলে কার কি পদক্ষেপ। এখন বিএনপি এটা যদি বুঝতে পেরে তারা যদি আন্দোলনে চলে যায়, ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না, সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আবার বিএনপি যদি চামচামি করে ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে বিএনপি ধরা খেতেও পারে, নাও খেতে পারে। আবার তারেক রহমানের মুখে শুনতে পাচ্ছি যুদ্ধের প্রস্তুতি নাও, কিসের যুদ্ধ করবে, কার সাথে যুদ্ধ করবে আসলে বুঝতে পারছি না। অনেকগুলা খেলা চলতেছে, দেখা যাক আসলে খেলার এন্ডিং আওয়ারে গিয়ে কি হয় এবং এই পুরো খেলাটার মধ্যে আওয়ামী লীগের কি ভূমিকা হয় সেটাও আমরা দেখব খুব শীঘ্রই। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করে দেন, 1 লক্ষ দ্রুত পূরণ করে দেন। ধন্যবাদ।